চলুন শুরু করা যাক। আজ আমরা কোনো সাধারণ বিষয় কথা বলছি না, বরং অষ্টাদশ শতাব্দীর কবি স্যামুয়েল টেলর কোলরিজের লেখা এমন এক গল্পে ডুব দেব যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। দ্য রাইম অফ দি এনশিয়েন্ট ম্যারিনার। কোনো জটিল সাহিত্য বিশ্লেষণে আমরা যাব না, বরং একেবারে ক্রমানুসারে সাজানো এই টানটান উত্তেজনার থ্রিলার গল্পটা পরপর শুনে যাব। ভাবুন তো, ক্যাম্পফায়ারের পাশে বসে একটা গাছ সমসমে ভৌতিক গল্প শুনছেন, ঠিক সেরকমই একটা অভিজ্ঞতা হতে চলেছে আজ। গল্পের শুরুতেই বিশাল এক ধাক্কা। ভাবুন, আপনি খুব আনন্দ করে একটা বিয়েবাড়িতে যাচ্ছেন, আর ঠিক সেই সময়েই জরাজীর্ণ এক বৃদ্ধ নাবিক অদ্ভুত এক সম্মোহনী দৃষ্টি নিয়ে আপনার পথ আটকে দাঁড়ালো। চারপাশের উৎসবের আমেজ আর এই বৃদ্ধের আকস্মিক বাধা, সব মিলিয়ে শুরুতেই কিন্তু একটা অদ্ভুত রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? তো এই বৃদ্ধ ম্যারিনার বা নাবিক যে শুধু তার হাড় জিরজিরে হাত দিয়ে ওই অতিথিকে আটকে রেখেছিলেন তা কিন্তু নয়। আসল জাদুটো ছিল তার ওই চোখে। ওই ভৌতিক দৃষ্টির কারণেই অতিথি বাধ্য হয়ে একটা পাথরের উপর বসে পড়েন। ভেতরের বিয়ের আনন্দ তখন চুলোয় গেছে। মন্ত্রমুগ্ধের মতো, ঠিক ৩ বছরের একটা বাচ্চার মতো তিনি শুনতে শুরু করেন এক অন্ধকার সামুদ্রিক অভিযানের এই রোমাঞ্চক গল্প। আচ্ছা, এবার আসা যাক গল্পের প্রথম অংশে, বরফ এবং অ্যালবাট্রস পাখির কথায়। শুরুটা হয়েছিল বেশ চমৎকারভাবেই। বন্দর, গির্জা আর বাতিঘর পেছনে ফেলে তাদের জাহাজটি হাসিখুশিভাবেই যাত্রা শুরু করেছিল। কিন্তু সমুদ্রের রূপ বদলাতে তো আর সময় লাগে না। হঠাৎ এক ভয়ঙ্কর ঝড়ের ধাক্কায় তারা সোজা দক্ষিণ মেরুর দিকে ছিটকে গেল। চারিদিকে পান্নার মতো সবুজ রঙের বিশাল সব বরফখণ্ড, আর এক অদ্ভুত নিস্তব্ধ অজানা সাগরে একেবারে আটকা পড়ে গেল পুরো জাহাজটা। বরফের ভয়ঙ্কর গর্জনের মাঝে যখন তারা মরিয়া হয়ে পথ খুঁজছিল, ঠিক তখনই একটা বিশাল সামুদ্রিক পাখি, একটা অ্যালবাট্রস, যেন দেবদূতের মতো তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। কিন্তু আসল অঘটনটা ঘটল ঠিক এর পরে। কোনো কারণ ছাড়াই, হ্যাঁ, একেবারে বিনা কারণে ম্যারিনার হঠাৎ তার ক্রসবো বা তীরধনুক দিয়ে ওই উপকারী পাখিটাকে গেঁথে ফেললেন। এবার বাকি নাবিকদের অবস্থাটা ভাবুন। প্রথমটায় তারা বেজায় চট্টল, কারণ তাদের ধারণা ছিল পাখিটাই তাদের জন্য শুভ বাতাস নিয়ে এসেছিল। কিন্তু মানুষের মন তো, আবহাওয়া একটু উষ্ণ হতে আর কুয়াশা কাটতে না কাটতেই তারা ১৮০ ডিগ্রি ঘুরে গেল। তখন তারা এই নিষ্ঠুর হত্যাকে একেবারে সমর্থন করে মেরিনারের প্রশংসায় পঞ্চমুখ। এর পরের অংশটা হল নিস্তব্ধ জাহাজের গল্প। বিষুবরেখার কাছে আটকা পড়া এক ভয়ঙ্কর পরিস্থিতি। নাবিকদের এই উল্লাসের পরেই যেন অদৃশ্য আত্মাদের ক্রোধ জেগে উঠল। দক্ষিণা বাতাস পুরোপুরি বন্ধ। মাথার উপর তামাটে আকাশের নিচে জাহাজটা একেবারে স্থির হয়ে গেল। মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর আকাশ সমুদ্রের ওপর একটা স্থির জাহাজ দাঁড়িয়ে আছে। আর ওই বিখ্যাত লাইনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, চারিদিকে কেবল পানি আর পানি, কিন্তু পান করার মতো এক ফোঁটাও নেই। সমুদ্রের বুকে পানিশূন্যতা যে কতটা দমবন্ধ করা হতে পারে সেটা এই অংশে একেবারে পরিষ্কার। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে শুরু করল। সমুদ্র যেন লিটারালি পচতে শুরু করেছে। রাতের বেলায় পানির ওপর মৃতদেহের আগুনের মতো অদ্ভুত আলো নেচে বেড়ায়। ডাইনির তেলের মতো পানিগুলো সবুজ, নীল আর সাদা রঙে জ্বলজ্বল করছে। আর সেই পচা পানির ওপর দিয়ে বিভৎস পিচ্ছিল সব জীব কিলবিল করে হামাগুড়ি দিচ্ছে। ভাবলেই গা ঘিনঘিন করে ওঠে, তাই না? তৃষ্ণায় তখন সবার জিভ শুকিয়ে কাঠ, গলা যেন ঝুলকালি দিয়ে বুঝে আছে, কথা বলার শক্তিটুকুও নেই। ঠিক এই হতাশাজনক মুহূর্তে নাবিকরা আবার ম্যারিনারের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাল। তাদের বিশ্বাস ম্যারিনারের ওই পাপের কারণেই আজ এ দশা, আর শাস্তিস্বরূপ তারা সে বিশালাকার মৃত অ্যালবাট্রসটাকে মেরিনারের গলায় ঝুলিয়ে দিল। এইবার আমরা ঢুকছি গল্পের সবচেয়ে ভয়ঙ্কর পর্বে, ভৌতিক জাহাজের আগমন। পশ্চিম দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দিগন্তে একটা ছোট্ট বিন্দুর মতো অবয়ব চোখে পড়ল। উত্তেজনা তখন চরমে। মেরিনারের গলা এতটাই শুকিয়েছিল যে চিৎকার করার উপায় নেই। বিশ্বাস করুন, তিনি নিজের হাতের রক্ত চুষে নিয়ে গলা ভিজিয়ে চিৎকার করে উঠলেন, একটা পাল। কিন্তু অবাক করা ব্যাপার হল, কোনো বাতাস বা স্রোত ছাড়াই জাহাজটা তরতর করে তাদের দিকে এগিয়ে আসছিল। ওই জাহাজটা কাছে আসতেই বুকটা কেঁপে ওঠে। ওটা কোনো সাধারণ জাহাজ ছিল না, বরং একটা কঙ্কালসার ভৌতিক কাঠামো, যার ভেতর দিয়ে সূর্যের আলো গলে আসছিল।
আর তার ভেতরে সেখানে কুষ্ঠরোগীর মতো ফ্যাকাশে সাদা চামড়ার এক অদ্ভুত নারী, যে নাবিকদের আত্মার অধিকার পাওয়ার জন্য মৃত্যু নামের এক জলজন্ত কঙ্কালের সাথে পাশা খেলছে। একেবারে পিলে চমকানো দৃশ্য। সূর্যটা ডুবে যাওয়ার সাথে সাথেই আকাশে তারা ফুটে উঠল, আর ঠিক সেই মুহূর্তে কোনো আগাম সংকেত ছাড়াই জাহাজের ২০০ জন জ্যান্ত মানুষ এক নিমেষে ধপাস করে মরে পড়ে গেল। তাদের আত্মাগুলো ক্রসবইয়ের তীরের মতো শো শো শব্দ করে মেরিনারের পাশ দিয়ে উড়ে চলে গেল। এই ভয়ঙ্কর ঘটনার পর শুরু হলো অন্ধকার অভিশাপ মোচনের পালা। সেই পচা সাগরের মাঝে মেরিনার এখন সম্পূর্ণ একা। টানা ৭ দিন আর ৭ রাত তাকে তার মৃত সঙ্গীদের চিরস্থায়ী অভিশপ্ত দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে বাধ্য করা হলো। কিন্তু হঠাৎ করেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ওই নিস্তব্ধ সাগরে জলজলে সামুদ্রিক সাপগুলোর সোনালি সৌন্দর্য দেখে মেরিনারের হৃদয়ে ভালোবাসা জেগে উঠল। তিনি নিজের অজান্তেই ওদের আশীর্বাদ করে বসলেন, আর ঠিক সেই মুহূর্তেই যেন কোনো জাদু বলে তার গলার সেই ভারী মৃত অ্যালবাট্রসটা সীসার মতো সাগরের জলে খসে পড়ল। তিনি আবার প্রার্থনা করার শক্তি ফিরে পেলেন। এরপর শুরু হলো আরেক অতিপ্রাকৃত কাণ্ড। আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামল, আর স্বর্গীয় আত্মারা ওই মৃত নাবিকদের দেহে প্রবেশ করল। ভাবুন দৃশ্যটা। মৃতদেহগুলো একেবারে নিঃশব্দে উঠে দাঁড়াল, দড়ি টানল এবং অদ্ভুত এক নৈশব্দের মাঝে জাহাজ চালাতে শুরু করল। এবার গল্পের একেবারে শেষ অংশে মেরিনারের চিরস্থায়ী প্রায়শ্চিত্ত। মেরিনার তখন এক অদ্ভুত ঘোরের মধ্যে। ঘোর কাটতেই তিনি দেখলেন চাঁদের আলোয় তার জাহাজটা জাদুকরীভাবে তার নিজের দেশের বন্দরে এসে পৌঁছেছে। কিন্তু শেষটা মোটেও শান্তিতে হয়নি। একজন সন্ন্যাসী এবং একটি উদ্ধারকারী নৌকা তার দিকে এগোতেই হঠাৎ জলের নিচ থেকে এক ভয়ঙ্কর গর্জন। চোখের পলকে অভিশপ্ত জাহাজটা সীসার মতো সাগরে তলিয়ে গেল। মেরিনারকে উদ্ধার করা হলো ঠিকই, কিন্তু তার চেহারা দেখে পাইলট আতঙ্কে চিৎকার করে উঠল, আর পাইলটের ছেলেটা তো ভয়ে পাগলের মতো হাসতেই শুরু করল। কিন্তু গল্পের আসল ট্র্যাজেডি তো এখানেই। মেরিনারের এই প্রায়শ্চিত্তের কোনো শেষ নেই। এক নিদারুণ মানসিক যন্ত্রণা তাকে বাধ্য করে সারা পৃথিবী ঘুরে বেড়াতে। তিনি অদ্ভুত এক ক্ষমতার অধিকারী হয়ে যান। নির্দিষ্ট কিছু অপরিচিত মানুষের মুখ দেখলেই তিনি বুঝতে পারেন যে এই মানুষটিকে তার গল্প শুনতেই হবে, আর এভাবেই অনন্তকাল ধরে তিনি তার এই অভিশপ্ত গল্প বলে চলেন। অতি প্রাকৃত ঘটনার এই নিখুঁত ক্রমানুক্রমিক টাইমলাইনটা আজ ২ শতাব্দীরও বেশি সময় ধরে আমাদের সবাইকে মুগ্ধ করে রেখেছে। সত্যি বলতে এটা এমন এক গল্প যা একবার শুনলে মন থেকে মুছে ফেলা বেশ কঠিন। এই শ্বাসরুদ্ধকর গল্পটা শেষে আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের ক্লাসিক সাহিত্যে এমন আরও কত রোমাঞ্চকর গা ছমছমে অন্ধকার সামুদ্রিক কিংবদন্তি লুকিয়ে আছে বলুন তো? হয়তো এমন অনেক গল্প আছে যা শুধু আমাদের একটু মনোযোগের অপেক্ষায় ধুলো জমছে। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে।